সজীব শরীফের দিকে তাকিয়ে একবার মাথা ঝাঁকায়। ধন্যবাদ বা কৃতজ্ঞতার ভাষা প্রকাশ হয় না। পারুল বোরকার আড়াল থেকে শেষবারের মতো একবার তাকায় ঘরের দিকে। এই ঘরই তার সবকিছু, এত বছরের স্মৃতি। তারপর সজীবের পিছু পিছু হাঁটা শুরু করে। দুইজন মানুষের ছায়া মাটির উপর লম্বা হতে হতে মিলিয়ে যেতে থাকে। তাদের চলাই যেন এক ধরনের মৌন ঘোষণা। বাড়ির উঠোনে কেবল জমেলা বেগমের দীর্ঘশ্বাস। বাড়ির উঠোনটা যেন হঠাৎ ফাঁকা ফাঁকা লাগছে। গেটের দিকে তাকালে এখন আর দেখা যায় না সেই সদ্য বেরিয়ে যাওয়া দুটো ছায়া, সজীব আর পারুলের। জমেলা বেগম বসে পড়েছেন কলা গাছের গুড়িতে, মুখে দুই হাত ঠেকিয়ে বিলাপ করছেন ধীরে ধীরে। প্রথমে চোখে জল ছিল না, এখন যেন ইচ্ছা করেই কান্না টেনে আনছেন। তার মনটা ধুধু করছে, বুকের ভেতরটা হাহাকার করছে, কিন্তু মুখের রাগের জ্বালাও কম নয়। হায় রে আমার কপাল, বড় বউ আমারে ছেলের নিজের দিকে টাইনা নিল। আমি এর সংসারে অপদার্থ। এই বিলাপের মাঝখান দিয়েই উঠে দাঁড়ান জমেলা বেগম। তার হেঁটে যাওয়ার ভঙ্গিটাও যেন ক্রোধ আর ক্ষোভে জর্জরিত। তিনি সোজা পা চালিয়ে ঢুকে পড়লেন ছোট ছেলের ঘরের দিকে। শরীফও তখন খালি গায়ে পিড়িতে বসে চুল আঁচড়াচ্ছে। চেহারাটা শান্ত, চোখে একটু ঘুমের রেশ, কিন্তু মায়ের মুখ দেখে সবকিছু ফ্যাকাশে হয়ে যায়। শরীফ, তোর ভাই বউয়ের পাল্লায় পড়ে আজ ডাক্তার নিয়ে শহরে চইলা গেল। তো কি হইছে? পোলাটা কেমন বউ ভক্ত হইয়া গেল। ফাইটা যাইতাছে রে পোলারে হারাইয়া। মা ভক্ত হইয়া থাকলে খুশি হইতেন? জমেলা চোখ গোল করে তাকালেন। এমন কথা হয়তো প্রত্যাশা করেননি। শরীফ তখন হাত ছেড়ে উঠে দাঁড়ায়। জমেলা বেগম আবার বলে, তোর বউ তো তেমন কোনো কাম কাজ করে না। কেন আম্মা, আমনের না টুম্পারে খুব পছন্দ? এখন আইসেন বড় বউরে না পাইয়া ছুডু বউয়ের নামে নিন্দা করতে? জমেলা বেগম আশেপাশে চোখ বড় বড় করে তাকালেন, তারপর বললেন, শরীফ বাপ, এটা কি কইলি তুই? আমি যা কইতাছি সত্য। টুম্পা একদম ভালো মাইয়া না। কোনো কাম করব তো দূর, মুখে মুখে খালি কথা কয়। আর আমায় তো তুই তুকারিও করছিল একবার, কথায় কথায় পারতাম না কয় কেবল। আমার বোনের মাইয়া দেখা তোর তোরে আর কিছু কই নাই। আর অনেক বেয়াদবি করছে, হ্যাঁ কথা পরে কমুনি। তুই একটু শাসন করিস বাপ। আচ্ছা খারান, টুম্পা ডাইকে আনি। জমেলা বেগমের মুখে তখন বিজয়ের হাসি। ভাবছেন ছোট ছেলে বুঝি এবার বউকে ধমক দেবে। একটু আগেই তো টুম্পার সাথে রান্নাঘরে ঝামেলা লেগে গেল। শরীফ ঘরে যেতেই টুম্পা তেড়ে আসে। শরীফের বুঝতে বাকি নেই সে জমেলা বেগমের সব কথা শুনেছে। শরীফ তাকে আশ্বস্ত করে বাইরে আনে। কিছুক্ষণ পর টুম্পা আসে, মুখ কালো করে জমেলা বেগমের দিকে তাকায়। শরীফ এক চেয়ারে বসেছিল, এবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর বলল, টুম্পা, তুই আমার বউ, তোকে কিছু কইলে আমারই কষ্ট লাগে, কিন্তু তুই আম্মার লগে এইভাবে ঝগড়া করিস না, বুঝলি? আমি ঝগড়া করি নাই আম্মা আমারে। চুপ। আমি জানি আমার আম্মা কেমন, আর আমি জানি তুইও কেমন। তোরা দুইজনই আমার আপনজন। কাজকাম কইরা মিলেমিশে থাকবি। আম্মা তোরে দেখাইয়া দিব, তুই সব দেখবি। তোরও কি হুঁশ উড়াইছে নাকি? আমার পোলা দুইটারে মাইয়েরা পেঁচাই ফেলছে, পেঁচাই ফেলছে গো খোদা। পেঁচাইয়া না, শান্তি দিছে আম্মা। কষ্ট দিলে কেউ কারো হয় না। আমনে যান গিয়া রান্ধেন, কয়দিন পর টুম্পা সব করব। জমেলা এবার দাঁড়িয়ে রইলেন হতভম্ব হয়ে। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল যেন। ছেলেগুলো যে একদিন এমন করে মুখের ওপর কথা বলবে তা তিনি কল্পনাও করেননি। রেগে মেগে চলে গেলেন। কামাল হোসেনও নেই, গেছেন দাওয়াতে। না হলে আজ কাণ্ড তিনি ঘটিয়েই ছাড়তেন। শরীফ হঠাৎ মৃদু হেসে বলল, কি টুম্পা রানী, আমারে তুই কইরা কইছ? আল্লাহ কসম বিশ্বাস করেন, আমি এত কিছু কই নাই। হ, এইটা সত্য, আমি কাম করি না, কিন্তু আমি আমারে এত কিছু কই নাই। আমার মিছা কইছে। আমার আম্মার স্বভাব আমি জানি। ভাবিরে দেইখা অভ্যস্ত, বুঝলি? সেই কারণেই তরে কইছি চুপ থাকতে। এবার বুঝলি তো তোর আদরের খালা আম্মা মানে শাশুড়ি আম্মা কেমন চুকলখোর? বেশ বুঝছি। বুঝলে? আম্মার সঙ্গ ছাইরা দে পুরোপুরি ভাবে। ভালো বউ হইয়া উঠ ভাবির মতন। এই বলে শরীফ চলে যায়। টুম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে
যতদিন যাচ্ছে ততই তার প্রিয় খেলার মুখোশ যেন বেরিয়ে যাচ্ছে, আর তার সহ্য সীমা অতিক্রম করছেন তিনি। আকাশে সূর্য মামা তার পুরো রোদ ঢেলে দিয়েছে পৃথিবীর বুকে। নদীর বুক দিয়ে ছুটে চলেছে ছোট ছোট ঢেউ, যেন কেউ একের পর এক ফিসফিস করে কিছু বলছে, আবার মুহূর্তেই চুপ মেরে যাচ্ছে। নৌকাটা বাঁশের খুঁটি ছেড়ে যখন একটু একটু করে ভাসতে ভাসতে কখন যে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে টের পাওয়া মুশকিল। সজীব আনমনে তাকিয়ে নদীর স্রোত দেখছে। তার পাশে বসে পারুল, পরনে বোরকা, মাথার ঘোমটা সামান্য নামানো, চোখে মুখে ক্লান্তি লেগে আছে। পারুলের হাতে একটা হালকা ব্যাগ। নৌকায় উঠেই ব্যাগ খুলে এক টুকরো পোটলা বের করলো। তার ভেতর চিরা গুড়, মোয়া আর দুটো মাঝারি আকারের পেয়ারা। এটা খায়া নেন, দুপুর হয়ে আগে যাইতেছে তো। সজীব কিছু না বলে চিরার কৌটাটা নিয়ে নেয়, এক চিমটি মুখে দিয়ে বলে, তুই কি খাবি না? আপনি খান আগে। সজীব আর কিছু বলে না, চুপ করে খানিকটা খায়, তারপর একটা পেয়ারা তুলে পারুলের হাতে দেয়। এটা তুই খা। পারুল হাসে না, তবে পেয়ারাটা হাতে নেয়। হঠাৎই চোখ চলে যায় নদীর বুকে। বালির চরগুলো এখনো জেগে আছে, আর মাঝে মাঝে কোথাও কোথাও পানির উপর মাথা বের করে থাকা বাঁশের গোড়ার মতো ঝোপঝাড়। নৌকা যত সামনে যাচ্ছে পারুলের বুকের মধ্যে যেন ততটা ভার বাড়ছে। অনিশ্চয়তা বড় ভয়ঙ্কর জিনিস। হয়তো সেই সন্ধ্যা, হয়তো রিপোর্টে তাই লেখা থাকবে, হয়তো এই পথ চলা আর চলবে না, হয়তো সজীব চিন্তার জাল ছিঁড়ে দেয় এক হালকা স্পর্শ। সজীব তার হাতটা ধরে ফেলেছে। মুখে হাসি নিয়ে সজীব পারুলকে বলল, আল্লাহ আছে না, এত ভাবিস না বউ, যা হর্নের হইব। পারুল মুচকি হাসে, চোখ উছিয়ে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। সজীব পারুলকে সঙ্গে নিয়ে সদর হাসপাতালের পুরান গেট পেরোয়। পারুল বোরকার ঘোমটা টেনে কাঁধের কাছে নামিয়ে রাখে। চোখে মুখে ভয় টিকরে উঠছে তার। সজীবের ডান হাত নিজের বাঁ হাতের মুঠোয় গুজে ধরে ফিসফিস করল, এই শহর যেন আলাদা জগৎ। ডর পাইস না, আমি আছি। দুপুর গড়িয়ে গিয়ে বেলা 3টে বাজছে প্রায়। অনেক ঝামেলা পোহাতে হলো তাদের ডাক্তারের কাছে যেতে। তারপর ডাক্তার সজীব এবং পারুল দুজনেরই কিছু পরীক্ষা নিরীক্ষা করলো। ডাক্তারের চেম্বারে ঢুকতেই বৃদ্ধ চিকিৎসক একবার চোখ তুলে বললেন, আজ আর কিছু জানতে পারবেন না, সব রিপোর্ট একসঙ্গে দরকার। আপনারা কিছুদিন পর আসবেন। পারুলের বুকের মাঝে কেঁপে উঠল নির্দিষ্ট পরিচিত সংখ্যা। বাইরে বেরোতে বেরোতেই সজীব ফিসফিস করে, দ্রুত চল, সন্ধ্যা তো হয়ে গেল। পারুলও দ্রুত হাঁটা ধরে, কিন্তু নদীর ঘাট শুনিয়ে দিল কঠিন বাস্তব। শেষ যাত্রী নৌকাটা ঠিক আধ ঘন্টা আগে পাড়ি দিয়েছে। মেঘলা গোধূলিতে কেবল নোঙর গোচা 2-3টে খালি ডিঙ্গি দুলে দুলে কেউ গুনছে। ঘাটের বাঁশ ছাউনিটা আধ খোলা, পাশে জং আষ্টে সাইনবোর্ড, রাত্রে কোনো লঞ্চ নৌকা চলিবে না। দূর থেকে ভেসে আসা চায়ের দোকানের ফুসফুস শব্দ। পারুল সেখানে তাকিয়ে আছে। এই দেখ, নৌকা নাই, কিছু নাই, বাড়ি ফিরতে পারবো না। হ্যাঁ, তাই তো দেখতেছি। চল, সাউন্ডের নিচে যা খারাই। দুজনেই দাঁড়িয়েছিল যাত্রী ছাউনির নিচে। পারুল ছাউনির বাগানো বেঞ্চে চুপচাপ বসল। সজীবও বসে, মাথাটা সজীবের কাঁধে এলিয়ে দিল, অবচেতন অস্বস্তিতে। সজীব আকাশের দিকে তাকিয়ে দম ছাড়ল। আলোর নিচে তাদের দুজনে দীর্ঘ ছায়া কাঁপছে। মাঝে মাঝে বাতাস এসে ছায়াদের উলট পালট করে দেয়। এনে রাত পার করা লাগবে। তো ডর করতেছে নিশ্চয়ই। ডর তো আছে, কিন্তু আপনি থাকলেই হইব। সজীব মৃদু হেসে পারুলের মাথায় হাত রাখে। পারুল তখন সোজা হয়ে বসে। পুটলি থেকে কিছু শুকনো খাবার এনে রাখে সজীবের সামনে। কি খাইছেন না খাইছেন, নৌকা থেকে নাইমা কলা খাইছেন, এখন তো হোটেলও বন্ধ হয়ে গেছে, এডিই খাইলন। সজীব পারুলের হাত থেকে বিস্কিটের বয়ামটা নেয়, নিজে খেতে খেতে বলে, তুইও খা কয়টা। না, আমি খাবো না, পেট এখনো ভরা, একটু না আগে খাইলাম না। তাইলে আমরা ধরে শুয়ে পড়, ভোরের প্রথম নৌকা ধরুম। পারুল চোখ বুঝল, অশান্তির মাঝেও একরকম মৃদু হয়ে আসে। সজীব তার কাঁধে একটা হাত রাখে, যেন আগলে রাখছে। এইভাবে রাত কাটাইছিলি কোনো সময়? না, আজ রাত আমগোলাইকে নতুন না রে, বিয়ের প্রথম রাইতে মতন নতুন। পারুল লজ্জায় মাথা নামায়। মনে পড়ে যায় তাদের বিয়ের প্রথম রাতের কথা। প্রথম স্পর্শ থেকে প্রথমবারের মতন আপন করে নেওয়া। সবকিছু যেন কল্পনায় ভাসছে। মাথার উপর রাতের এক চিলতে আকাশ,
দূরের নদী গাঢ় নীল হয়ে ঝিমুচ্ছে। নিস্তব্ধতা, কোনো শব্দ নেই, শুধু সজীব আর পারুল। পাশাপাশি বসে থাকা দুই মানুষ, কারোর মুখে কোনো অভিযোগ নেই। অনিশ্চয়তার মাঝে সঙ্গটাই যেন আশ্বাস হয়ে থাকে। একসময় পারুল সজীবের দিকে তাকিয়ে ধীরে বলে, রিপোর্টে যদি নেগেটিভ থাকে আপনি আমারে সাইডা দিবেন না? ভুলেও না। কথাটা যেন মনে থাকে, আপনি কেবলই আমার। সজীব কিছু বলে না, চুপচাপ থাকে। দুজন মানুষ ঘুমিয়ে পড়ে, কাঁধে কাঁধ রেখে মনও প্রত্যয়ে। নিশুতির রাত, চৌচালা ঘরের সামনে একটা হারিকেন টিমটিম করে জ্বলছে। বাতাসে কেরোসিনের হালকা গন্ধ। টুম্পা চুপচাপ বসে আছে দরজার পাশে। পিড়ি নয়, মাটির উপর একটা পুরনো বস্তা বিছিয়ে বসেছে, কোলের উপর হাত পাঁচ করে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে উঠোনের দিকে, যেখানে অন্ধকার গাঢ় হয়ে ঘুমিয়ে আছে ঝোপঝাড়। ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে। জমেলা বেগম খেয়ে দিয়ে বিছানায় গায়ে লিয়ে দিয়েছেন অনেক আগেই। এক থালার বেশি ভাত খেলেও কোনো তৃপ্তি নেই তার মুখে। ঠোঁট কুঁচকে রেখেছেন সারাক্ষণ। মুখের ভাব এমন যেন সারা সংসারটাই এখন তার শত্রু। আর কামাল হোসেন, সে হয়তো ঈশার নামাজের পর থেকে পাটকেলের মোড়ের চায়ের আড্ডায় যেভাবে নেমে যায়, আধা রাত পার না হলে ফেরে না কখনো। শরীফ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে, পরনে একটা ফতুয়া, চোখে ঘুম ভাঙা ক্লান্তি। টুম্পাকে দেখে থেমে যায়। তুমি এখনো বইয়া আছো কে? টুম্পা মুখ তোলে না, আগুনের আলোয় তার মুখের ছায়া আরো কুঁচকে ওঠে। ভাবিরা এখনো আইলো না। পারুলকে নিয়ে টুম্পার উদ্গ্রীবতা বেশ মনে ধরে শরীফের। সে বলে, তাতে তোমার কি? তাগো সময় হইলে আইব। কত রাত হইয়া গেল। মনে হয় আইব না। তুমি জানো? আন্দাজ করলাম, কারণ শহর থেকে ডাক্তার দেখায় একদিনে আউন যায় না। ও, আমি মনে করছি ভাবিরা আসবো ক্লান্ত হইয়া, আমি তাদের খাইতে দিমু। তুমি এই জন্যই বইয়া আছো? এমনি কইতেছো কেন? ভাবি আমারে অনেক সাহায্য করতো। আমি এই কয়দিন তোমার আম্মারে লাগে থাইকা বুঝেছি ভাবি কেমনে সাহায্য করে। শরীফ মৃদু হাসে। সে হাসি টুম্পা দেখে না, মনে মনে বুঝতে পারছে তার টুম্পার পরিবর্তন হচ্ছে একটু একটু করে। তার পেছনে যে জমেলা বেগমের আসল রূপ ফাঁস হওয়াই মুখ্য ভূমিকা রাখছে, সেটাও শরীফ বুঝতে পারছে। যাক, সে একটু নিশ্চিন্ত হলো। তার মায়ের খপ্পরে পড়ে টুম্পার মনে যে বিষ ছিল, সেটা তবে আস্তে আস্তে যাচ্ছে। ওরা আইব না, অপেক্ষা কইরা লাভ নাই। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে আসবো। পরে কেন? আমার ভাল লাগতেছে না এনে, বাতাস আইতাছে কি সুন্দর। এত ভালো লাগা লাগবো না, আমি যে তোমার অপেক্ষা করতেছি সেইটা দেখতেছো না? কথাটা বলেই শরীফ এক ঝটকায় টুম্পার হাত ধরে বসা থেকে দাঁড় করায়। তারপর ঘরের ভেতর নিয়ে যায়, দরজা বন্ধ করে ফেলে, হারিকেনটাও নিভিয়ে দেয়। পাশেই একটা ফুটপাত ঘেঁষা চায়ের দোকান আগুন ধরিয়েছে। দূর থেকে তার নীলচে ধোঁয়া ছুঁয়ে যাচ্ছে আকাশের সীমানা। সজীবের ঘুম ভেঙেছে একটু আগে। পারুল পাশেই বসে আছে, চোখে ঘুম নেই, তবু নিঃশব্দ। দুজনেই কিছু না বলে ব্যাগ খুলে দুটো শুকনো পাউরুটি আর একটা কলা বের করেছে। হাত বাড়িয়ে পাউরুটি এগিয়ে দিতে যাবে সজীব, ঠিক তখনই কাঁধে এক স্পর্শ পড়ে। একটা ছোট্ট ছেলে, 8 কি 9 বছরের হবে। গায়ে ময়লা শার্ট, পায়ে জুতো নেই, হাতে একটা ছোট টিফিন কৌটো। সে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, শুধু চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে পারুলের মুখে। আমারে কিছু খাইতে দেবেন? সজীব একটু বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু পারুল থেমে যায়। সে নিজের ভাগের পাউরুটি আর কলাটা শিশুটির হাতে তুলে দেয়। নাও খাও। ছেলেটা কোনো কথা না বলে মাথা নিচু করে নেয় খাবার। তারপর 2 পা হেঁটে সরে যায়, আবার থামে, আবার ফিরে তাকায়। পারুল সেই দৃষ্টির গভীরে কিছু দেখার চেষ্টা করে। কি যেন সে ভাবে। এই শহরে কত শত শিশুর জন্ম হয়, কিন্তু তাদের জন্য কেউ অপেক্ষা করে না, কেউ ঠাঁই দেয় না। একটা শিশুর জন্য তার হৃদয় কেঁপে ওঠে। পারুল কেমন চিন্তিত হয়ে পড়ে। সজীব সেটা খেয়াল করে বলে, এখন তুই কি খাবি? খাবো না, এই শহর অনেক বড়, কিন্তু একটা সুডো বাচ্চার লাইগা এনে জায়গা নাই কোনো, কি আফসোস। সজীব চুপ করে থাকে, তারপর আকাশের দিকে তাকায়। মনে মনে ভাবে, সত্যিই তো, একটা বাচ্চার জন্য কত কিছু,
এ বাচ্চার জন্যই তার মা তাকে বিয়ে করাতে চায়, বংশধরের জন্য। একটা বাচ্চা কতই না ভূমিকা রাখে একটা সংসারে। নদীর বিরামহীন ঢেউ পেরিয়ে বিকেলের শেষ আলোয় সজীব আর পারুল বাড়ির গেট পেরোলো। দুজনের চোখে ক্লান্তির ছায়া। উঠোনের মাটিতে পা ছোঁয়াতেই ঘর থেকে ছুটে এলেন জমেলা বেগম। মুখে কান্নার রেখা, ললাট ভাঁজে আক্ষেপের ঘন ছোঁয়া। হাত লাগিয়ে কান্না শুরু করলেন। ওরে বাপ সজীব, তোর ভাই তো বউ পাইয়া আমরা পাত্তা দেয় না এখন আর। কথার ভিতর তীরের মতো দুঃখ, আবার গুপ্ত ইঙ্গিত। ছেলের মন যেন মা মুখই থাকে। সজীব কাঁধের ব্যাগটা নামিয়ে রাখলো, গলা শুকনো, খুব ধীরে বলল, আম্মা, আমি এখন খুব ক্লান্ত, এসব কইয়েন না। কতটুকু নরম নয়, অথচ চিৎকারও না। জমেলা বেগম থমকে দাঁড়ালেন। কান্না যেন মুহূর্তেই মাটির বাতাসে ঝুলে থাকলো, নামলো না, চেপেও রইল না। চোখে মুখে কেমন অন্য ভাব। ক্লান্ত? তুই যদি আমার কথায় ক্লান্ত দেখাস, আমি কারে কমো বাপ? তুই না থাকলে আমার কপাল পুড়বো। আম্মা, আপনি সব কথাবার্তা না কইলে ভালো হয়। একটু চুপ করেন, আমি আগে একটু পানি খাই। এইটুকু বলেই পারুলের দিকে একবার তাকালো। পারুল পৌঁছে সে দ্রুত এগিয়ে গিয়ে কলস থেকে পানি ঢেলে দেয় মাটির গ্লাসে। সজীব নিঃশব্দে চুমুক দেয়। জমেলা বেগম দাঁড়িয়ে আছেন নিস্তব্ধতায়। তার বুকের ভিতর কেমন ঢাক ঢাক আওয়াজ উঠে। এই ছেলে তো কখনো এরকম রুক্ষ ভাষায় কথা বলে না। সজীব নিঃশব্দে কুঁজো হয়ে ব্যাগ তুলে ঘরের দিকে পা বাড়ালো। ঘরের দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িটাই তখন 5টা পেরিয়েছে। সজীব ধরাম করে পাশের ঘরের দরজাটা বন্ধ করে বিছানায় গায়ে দিল। পারুল চুপচাপ দাঁড়িয়েছিল দোরগোড়ায়, মুখটা নিস্তব্ধ, চোখে হালকা ক্লান্তি। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও সে একবার সজীবের দিকে তাকালো, তারপর ধীরে পা ফেলে রান্নাঘরের দিকে রওনা দিল। রান্নাঘরের দরজা ঠেলে ঢুকতেই এক ধরনের কেরোসিন আর পুরনো চালের গন্ধে তার ভ্রু কুঁচকে যায়। পাতিল খুলেই মুহূর্তে একটা ধাক্কা খায় মনে। পাতিলের তলায় যেন কেবল এক থালার একটু বেশি ভাত লেগে আছে, তাও আবার ঠান্ডা, মানে ভেজা ভেজা টাইপ ভাত। হয়তো রান্নার পর ভাত ছেঁকা দেওয়া হয়নি, এরকম কাজ হয়তো টুম্পার। তরকারির হাঁড়িতে ঢাকনা তুলে দেখে শুধু আলু ভাজি, তেল ঝরানো কুচি কুচি করে কাটা আলু, আর কোনো তরকারি বলতে কিচ্ছু অবশিষ্ট নেই। আধোয়া কড়াই দেখে বুঝলো হয়তো রান্না করা হয়েছিল, কিন্তু সেই তরকারি তাদের ভাগ্যে নেই। পারুল স্থির দাঁড়িয়ে থাকে। তার মনে পড়ে সে কতবার সবাইকে খাইয়ে শেষে নিজে না খেয়েছিল। আলগোছে মাথা নাড়ে, তারপর নীরবে চুলোর ধারে রাখা একটা মাত্র ডিম হাতে নেয়। একটু তেল, এক টিপ নুন, আগুনের আঁচের মৃদু শব্দে ভাজা ডিমের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। ডিম ভাজির ছোট্ট বাটি পাতিলের পাশে রাখে। নিজে কিছু না তুলে শুধু সজীবের জন্য সেটা গরম ভাতের সঙ্গে থালায় সাজিয়ে নেয়। এরপর সে ঘরে ফিরে আসে। সবাই তখন বসে বা আতশোয়া হয়ে ঘরের ভেতর নানা কথায় সময় পার করছে। কামাল হোসেন এখনো ফেরেনি, আর জমেলা বেগম পাশের চকিতে বসে কপাল কুঁচকে খুন্তি ঘুরাচ্ছেন, যেন তার রাগের আগুন নিভে যায়নি। তা বৌমা, রিপোর্টে কি কইছে? তোমারই দোষ তাই না? আমি তো জানতামই। রিপোর্ট এখনো দেয় নাই ডাক্তার, কয়দিন পরে যাওয়া লাগবো। এ কথা বলতেই যেন একটা অদৃশ্য সুই খোঁচা মেরে কণ্ঠে চিরচেনা স্ল্যাশ মিশিয়ে বলে ওঠেন, হ্যাঁ, দোষ তো এই মাইয়ারই, নইলে এত বছর পর হইল ঘরে বাচ্চা নাই কেন? পারুল মুখ নিচু করে থাকে, নিঃশব্দ উঠোনের মধ্যে দাঁড়িয়ে থাকে। আমার রিপোর্ট দেখে কইেন। আমার মুখের ওপর কথা কম লাগতো না তোমার, সবই জানি। খালি খালি আমার পোলার টাকা পয়সা গুলা নষ্ট করতেছো। টাকা আমনের পোলার না, আমি জোগাড় করে দিছি। কি? যত বড় মুখ না তত বড় কথা। সত্যি কথা আম্মা। বলেই পারুল আর এক মুহূর্তও দাঁড়ায় না, চলে যায়। জমেলা বেগম সেখানেই ফুসফুস করতে লাগলো। মনে এক আশঙ্কা, তার রাজত্ব যেন শেষ হয়ে আসছে। ছেলে বউ কেউই তার হাতে নেই বললেই চলে, এবং তা তিনি কিছুতেই মানতে পারছেন না। পারুল সজীবের ঘরে থালা নিয়ে যায়। ঘরের বাতি তখনও জ্বালানো হয়নি। জানালার ফাঁক গলে ম্লান আলো এসে পড়ে বিছানার চাদরে। সজীব চোখ বুজে শুয়েছিল, চোখ মেলে তাকায়। তুই খাইলি? পারুল মুখে হাসি আনার ব্যর্থ চেষ্টা করে, তারপর চুপ করে প্লেটটা এগিয়ে দেয়। আমি পরে খামো, এটা আগে খাই এলন। আমি জানি তুই কিছু খাস নাই। তবুও খাই এলন। সজীব কিছু না বলে খাওয়া শুরু করে। বাইরে তখন রাত গাঢ় হয়ে আসছে। বেলি ফুলের গন্ধ ঢুকে পড়েছে জানালার ফাঁক দিয়ে, আর কোনো হাঁক ডাক নেই।
রান্নাঘর নিস্তব্ধ, গৃহস্থের ঘরেও নিস্তব্ধতা জমে উঠেছে একরকম গুমোট ক্লান্তি নিয়ে। পারুল চুপচাপ বসে কাপড়ের ছোট্ট পুটলি খুলে তার মধ্যে কয়েকটা টাকার নোট আর কয়েকটা ছোট খুচরো। বিয়ের সময় পাওয়া গয়না বন্ধক দিয়ে যেটুকু টাকা উঠেছিল তা দিয়েই শহরে চিকিৎসা, রিক্সা ভাড়া, ওষুধের দাম মিটিয়ে শেষে যেটুকু বেঁচেছে এগুলো দিয়ে রিপোর্ট আনতে হবে। সে বিছানার ধারে বসে থাকা সজীবের দিকে এগিয়ে দেয় পুটলিটা। সজীব অবাক চোখে তাকায়। এটা কি? বেঁচে যাওয়া টাকা, আপনি রাখেন। সজীব পুটলিটা হাতে নিয়ে ধীরে ধীরে খুলে টাকা গুনে দেখে, হালকা মাথা নাড়ে। তুই তো রাখতে পারতি। আমি হইলে হারায় ফেলতাম, আপনারে বেশি বিশ্বাস হয়। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জন্মবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জন্মবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন।